ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ আওয়ার কর্টেক্স ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের সাথে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর চ্যাপ্টার 9 নিয়ে আমি ডিসকাস করব। চ্যাপ্টার 9 হচ্ছে বায়োমলিকিউলস। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টার 9-এর বায়োমলিকিউলসের সাথে আরেকটা পার্ট তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এনজাইম, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা যেখান থেকে কিন্তু তোমরা অনেক এমসিকিউ হয়তো পাবে এক্সামে। বায়োমলিকিউলস এবং এনজাইম দুটো থেকেই থাকে, তার মধ্যে এনজাইমটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, খুব ছোট একটা চ্যাপ্টার। আর এই এনজাইমটা হচ্ছে তোমাদের ইউনিট 3-র মধ্যে পড়ে, অর্থাৎ ইউনিট 3-র মধ্যে পড়ে। ইউনিট 3 থেকে কিন্তু ম্যাক্সিমাম পোর্শন অফ এমসিকিউ তোমাদের অ্যাটেন্ড করতে হবে। টোটাল 35 মার্কসের মধ্যে ইউনিট 3 থেকে কিন্তু তোমাদের 15 মার্কস আসবে। তাহলে এইখানকার যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক যে এনজাইম সম্পর্কে কি কি আমাদের পড়তে হবে। এনজাইম কি বা উৎসেচক কি? দেখো, এনজাইমস আর প্রোটিন দ্যাট অ্যাক্সিলারেট কেমিক্যাল রিয়াকশন ইন লিভিং সেলস অ্যাক্টিং অ্যাজ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। উৎসেচক মূলত বায়োলজিক্যালি, বা আমরা যদি বায়োলজিক্যাল নেচার দেখি তাহলে এটা কিন্তু বায়োলজিক্যাল নেচারের দিক থেকে প্রোটিন, এবং এটা কি করে, এটা যে কোনো সজীব কোষে কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা অনেক সময় উৎসেচককে কিন্তু জৈব অনুঘটকও বলে থাকি। এরকম প্রচুর উৎসেচকের এক্সাম্পল আমরা, বিশেষ করে আমাদের যেগুলো পরিপাকতন্ত্রে কাজ করে সেরকম অনেক উৎসেচক রয়েছে। পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের শরীরে পরিপাকতন্ত্রে বিভিন্ন রকম খাদ্য অর্থাৎ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। এবার এই এনজাইমটা যখন কাজ করছে রিয়াকশানে যখন ও কাজ করছে তখন কমপ্লেক্স ফর্মেশন করছে, কিন্তু রিয়াকশানের পরে কিন্তু নিজের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা একটু দেখে নেব। দেখো এই স্লাইডটা ভালো করে একটু দেখো। এই স্লাইডের মধ্যে এনজাইম কিভাবে কাজ করে সেটা কিন্তু দেওয়া আছে। যেমন এখানে যদি আমরা দেখি ছবিটা বা ফিগারটা যদি আমরা ভালোভাবে একটু দেখি তাহলে দেখব যে এই এনজাইমের মধ্যে এই যে হলো এনজাইম আর এটা হলো সাবস্ট্রেট অর্থাৎ বিক্রিয়ক। আমি যদি মনে করি যে আমি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, তাহলে প্রোটিন আমার এক্ষেত্রে বিক্রিয়ক, তাহলে প্রোটিনকে পরিপাক করার জন্য আমার এনজাইম আসবে। তাহলে সাবস্ট্রেট মানে হচ্ছে বিক্রিয়ক। এই এনজাইমের সাথে রিয়াক্ট করবে, করে কি ফর্মেশন করবে, দেখো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা যখন বা ইএস কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল, সেখান থেকে কিন্তু ইপি অর্থাৎ এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হয়। কিন্তু আমরা কি বলেছি যে বিক্রিয়ার শেষে কিন্তু এনজাইমটা নিজে অপরিবর্তিত অর্থাৎ আনচেঞ্জ থাকবে। তাই দেখো প্রোডাক্টটা আলাদা হয়ে গেছে এনজাইম থেকে, এবং এনজাইমটা কিন্তু আবার ওর আগের ফর্মে ফিরে এসছে। সেজন্য একটা কিন্তু সার্কুলার পাথওয়ের মাধ্যমে তোমাদের এটা দেখানো হয়েছে। তোমরা যদি একটু ভালো করে রিয়াকশানটা শুধু লক্ষ্য করো তাহলে দেখো E+X ইকুয়াল টু ইএস, অর্থাৎ ইএস মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেখান থেকে ইপি অর্থাৎ এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হলো। এবার ই আর পি কিন্তু আলাদা হয়ে গেল অর্থাৎ সেপারেট হয়ে গেল। তার ফলে কি হলো, পি মানে প্রোডাক্ট বিক্রিয়াজাত পদার্থ। এই যে ই আমরা ফার্স্ট রিয়াকশন স্টার্ট করেছিলাম, ও কিন্তু যে অবস্থায় ছিল রিয়াকশনের শেষেও কিন্তু ই সেই অবস্থাতেই রয়েছে। এইবার আসি এনজাইমের গঠন সম্পর্কে। এখানে দেখো একটা টার্ম লিখেছি আমি, একটু ভালো করে লক্ষ্য করবে। হলো এনজাইম। হলো কথাটার অর্থ হচ্ছে কমপ্লিট বা সম্পূর্ণ। তাহলে এই কমপ্লিট বা সম্পূর্ণ, তার সাথে লিখেছি এনজাইম মানে উৎসেচকের সম্পূর্ণ গঠন। এই উৎসেচকের সম্পূর্ণ গঠন সম্পর্কে আমরা পড়ব। আমরা প্রথমেই বলেছি এনজাইমের নেচারটা কি, মানে বায়োলজিক্যাল নেচারটা আমরা কি পড়েছি, যে এনজাইম হচ্ছে একটা প্রোটিনের মতো কাজ করে, তাহলে এনজাইম হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই যে প্রোটিন বলছি, তাহলে প্রোটিন মানে কি এনজাইমটা কমপ্লিটলি প্রোটিন, মানে এনজাইমের মধ্যে কি 100%ই আমাদের প্রোটিন রয়েছে?
না, এনজাইমের মধ্যে কিন্তু 100% প্রোটিন নেই। আমরা যেমন বলি আমরা ডিম খাই, কিসের জন্য? যে ডিম আমাদের বডিতে কিন্তু প্রোটিন সোর্স হিসেবে কাজ করে। তাহলে কি এগের মধ্যে কমপ্লিট প্রোটিন আছে? আমরা জানি এগের একমাত্র হোয়াইট পোর্শন যেটা রয়েছে সেই হোয়াইট পোর্শনের মধ্যে কিন্তু অ্যালবুমিন প্রোটিন উপস্থিত। তাহলে যেটা ইয়াক রয়েছে বা কুসুম রয়েছে, তাহলে তার মধ্যে কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি না, সেটা আমাদের প্রোটিন সোর্স নয়, সেটা কিন্তু আমাদের আবার ফ্যাট সোর্স হিসেবে কাজ করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রোটিন 100% প্রোটিন আমরা তাকে বলতে পারি না। এক্ষেত্রে এনজাইমের যদি কমপ্লিট স্ট্রাকচার আমরা দেখি, তাহলে কিন্তু কমপ্লিট স্ট্রাকচারে কিন্তু এনজাইম প্রোটিন কমপ্লিটলি প্রোটিন নয়, তাহলে ওর মধ্যে একটা প্রোটিন পার্ট আছে আর একটা নন প্রোটিন পার্ট আছে। দেখো এখানে অ্যাপো এনজাইম বলে একটা কথা লেখা আছে। অ্যাপো এনজাইম হচ্ছে উৎসেচকের যে প্রোটিন অংশটা, সেটাকে কিন্তু আমরা অ্যাপো এনজাইম বলছি। আর কোফ্যাক্টর কোনটা? যেটা হচ্ছে অপ্রোটিন অংশটা রয়েছে বা নন প্রোটিন যে পার্টটা রয়েছে, অপ্রোটিন অংশ বা নন প্রোটিন যে পার্টটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কোফ্যাক্টর বলছি। তাহলে যখনই উৎসেচকের প্রোটিনযুক্ত অংশ আর অপ্রোটিনযুক্ত অংশ একসাথে থাকবে, তখন সেটাকে আমরা বলবো উৎসেচকের সম্পূর্ণ গঠন বা হলো এনজাইম। নেক্সট দেখো দুটো টার্ম আছে, একটা প্রস্থেটিক গ্রুপ, একটা টার্ম আছে প্রস্থেটিক গ্রুপ, আর একটা টার্ম আছে হচ্ছে কোএনজাইম। এরা কি? এই যে প্রোটিন অংশ আর অপ্রোটিন অংশ একে অন্যের সাথে তাহলে বন্ধনী দ্বারা যুক্ত আছে। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে যখন প্রোটিন আর নন প্রোটিন পার্টটা দুজনে টাইটলি বাউন্ড আছে, অর্থাৎ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, দৃঢ়ভাবে যুক্ত আছে, তখন আমরা সেটাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। আর যখন এই প্রোটিন আর নন প্রোটিনের যে বাইন্ডিংটা সেটা লুজলি বাইন্ড হবে, অর্থাৎ শিথিলভাবে যুক্ত থাকবে বা অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তখন কিন্তু তাকে আমরা বলতে পারি কোএনজাইম। এই কোএনজাইমের এক্সাম্পল আমরা কি দিতে পারি? কোএনজাইমের মধ্যে কিন্তু এক্সাম্পল হবে NAD+, FAD, FMN, যে কোনো কিছুই কিন্তু এই কোএনজাইমের এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এনজাইমের ক্লাসিফিকেশন, ক্লাস অফ এনজাইম আমরা যেটাকে বলি, উৎসেচকের শ্রেণীবিভাগ। উৎসেচক কিন্তু মেনলি 6টা গ্রুপের হয়। কি কি হয়? একটা অক্সিডো রিডাকটেস, ট্রান্সফারেস, হাইড্রোলেস, লায়েস, আইসোমারেস, লাইগেস। এই 6টা গ্রুপের মধ্যেই কিন্তু সমস্ত উৎসেচক পড়ে। যার মধ্যে ফার্স্ট দেখো অক্সিডো রিডাকটেস, যার এক্সাম্পলে দেওয়া আছে অক্সিডেস ডিহাইড্রোজেনেস। নাম কি? অক্সিডো রিডাকটেস, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ প্রক্রিয়ায় কিন্তু এই উৎসেচকগুলি সাহায্য করে। নেক্সট দেখো রয়েছে ট্রান্সফারেস। ট্রান্সফারেজের এক্সাম্পল দেওয়া আছে কাইনেস। ট্রান্সফারেজ মানে যে কোনো গ্রুপকে বা মূলককে এই ধরনের উৎসেচকগুলো কিন্তু ট্রান্সফার করতে পারে। নেক্সট দেখো রয়েছে হাইড্রোলেস। এখানে দেখো নিউক্লিয়েস, প্রোটিয়েস, অ্যামাইলেস এক্সাম্পলে রয়েছে। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, আর লেস মানে ওয়াটারের প্রেজেন্সে যে এনজাইম কোনো কিছু ভাঙতে বা কাটতে সাহায্য করে তাকে আমরা হাইড্রোলেস বলি, অর্থাৎ জলের উপস্থিতিতে কোনো কিছুকে ভেঙে দেয়। যেমন আমি যদি অ্যামাইলেস বলি, তার মানে হচ্ছে আমাদের শ্বেতসার বা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে এই অ্যামাইলেস। নেক্সট দেখো লায়েজ আছে। লায়েজ মানে হচ্ছে জলের অনুপস্থিতিতে, লায়েজকে বলা হয় অ্যাকচুয়ালি, হাইড্রোলেসকে আমরা বলি এখানে আর্দ্র বিশ্লেষণধর্মী উৎসেচক, আর লায়েজকে কিন্তু আমরা বলি অনার্দ্র বিশ্লেষণধর্মী উৎসেচক, অর্থাৎ এখানে জলের উপস্থিতি কিন্তু লাগে না, জল ছাড়াই এখানে আবার আগের আমরা হাইড্রোলেসে কী দেখছিলাম? ভেঙে যাচ্ছিল, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল হচ্ছিল, জটিল সাবস্ট্রেট যেটা রয়েছে সেটা কিন্তু সিম্পলে পরিণত হচ্ছিল। আর লায়েজের ক্ষেত্রে কি করবে? লায়েজ কিন্তু ঠিক উল্টো কাজ করে। লায়েজ কি করে? যে দ্বিবন্ধনী সৃষ্টি করে, লায়েজ দ্বিবন্ধনী সৃষ্টি করে। দেখো এক্সাম্পল রয়েছে অ্যালডোলেস, ডিকার্বক্সিলেস। নেক্সট হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ মানে হচ্ছে যে সমস্ত উৎসেচকগুলো আইসোমারাইজেশনে, অর্থাৎ পারস্পরিক যে পরিবর্তন হয় সেই পরিবর্তনে সাহায্য করে। এক্সাম্পল দেখো দেওয়া রয়েছে আইসোমারেজ। এখানে তোমরা যে কোনো আইসোমারেজ, যেমন ধরো যদি গ্লাইকোলাইসিসে এক্সাম্পল বলি, তাহলে গ্লাইকোলাইসিসে আমরা একটা স্টেপ দেখেছি, গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হয়, তাহলে সেখানে আমরা ফসফোহেক্সো আইসোমারেজ ইউজ করি, সেটা আমরা বলতে পারি। বা যে কোনো কিছু আইসোমারাইজেশন বা পারস্পরিক পরিবর্তনে ব্যবহৃত হয় সেরকম কিছুকে তোমরা কিন্তু বলতে পারো। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাইগেজ, যেটা এক্সাম্পল হচ্ছে ডিএনএ লাইগেজ।
কোনো কিছুকে জুড়তে সাহায্য করে। এই যে ডিএনএ লাইগেজ রয়েছে এ কিন্তু কোনো কিছুকে জুড়তে সাহায্য করে। জুড়তে সাহায্য করে মানে বন্ধনী সৃষ্টি করে। আমরা ক্রসিং ওভার এই ডিএনএ লাইগেজের ব্যবহার দেখি। ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমরা এই ডিএনএ লাইগেজের ব্যবহার দেখি। তাহলে আমাদের টোটাল ক্লাস অফ এনজাইম যদি বলা হয় তাহলে ক্লাস অফ এনজাইম কিন্তু আমাদের 6টা। অক্সিডো রিডাকটেজ বা জারণ বিজারণকারী উৎসেচক, ট্রান্সফারেজ বা পরিবর্তী উৎসেচক, হাইড্রোলেজ বা আর্দ্র বিশ্লেষণধর্মী উৎসেচক, লায়েজ বা অনার্দ্র বিশ্লেষণধর্মী উৎসেচক, আইসোমারেজ আর লাস্ট হচ্ছে লাইগেজ অর্থাৎ অনুবন্ধী উৎসেচক যখন বন্ধনী সৃষ্টি করে বা কোনো কিছুকে জুড়তে সাহায্য করে। লাইগেজের কিন্তু আরেকটা নামও আছে, আমরা লাইগেজকে কিন্তু মলিকিউলার গ্লু বা আণবিক আঠা বলে থাকি। নেক্সট দেখো প্রপার্টিজ অফ এনজাইম। উৎসেচকের কিছু প্রপার্টি আছে, অনেক প্রপার্টি আছে, কিছু বলা ভুল, অনেক প্রপার্টি আছে, যার মধ্যে কয়েকটা প্রপার্টি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট প্রপার্টি দেখো স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি? স্পেসিফিক অর্থাৎ কোনো এনজাইম কিন্তু তার সাবস্ট্রেটের ওপরে স্পেসিফিক। স্পেসিফিক মানে পার্টিকুলার। আমি যদি ধরি যে ওই এনজাইমটা কিন্তু, আমি যদি কার্বোহাইড্রেট আমার সাবস্ট্রেট হয় তাহলে কিন্তু আমার অ্যামাইলেজ যে উৎসেচক সেটাই কাজ করবে। যদি আমার ফ্যাট সাবস্ট্রেট হয় বা লিপিড সাবস্ট্রেট হয় সেক্ষেত্রে কিন্তু আমার লাইপেজ উৎসেচকটাই কাজ করবে। তাহলে স্পেসিফিক, ওদের একটা নির্দিষ্ট ব্যাপার আছে যে ওরা একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করবে। অ্যামাইলেজ শুধুমাত্র শ্বেতসার বা কার্বোহাইড্রেটের ওপর কাজ করে, পেপসিন শুধুমাত্র প্রোটিনের ওপর কাজ করে, লাইপেজ শুধুমাত্র ফ্যাটের ওপর কাজ করে। নেক্সট পয়েন্ট দেখবে, নেক্সট পয়েন্ট বলেছে হচ্ছে রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি বা উভমুখিতা বাংলায় যেটাকে বলি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? ধরো যদি ফ্যাট আমরা এক্সাম্পল নিই, ফ্যাটের এক্সাম্পলটাই নিই, আমাদের অ্যারোটা তাহলে হবে উভমুখী, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশানই হবে। এবার এখান থেকে আমি যদি পাই ফ্যাটি অ্যাসিড প্লাস আর কি তৈরি হয়? গ্লিসারল তৈরি হয়। তাহলে এই দুটো যেমন এনজাইম হিসেবে আমার কাজ করে ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে, লাইপেজ উৎসেচকটা কাজ করে। ফ্যাটের ওপরে লাইপেজ উৎসেচকটা কিন্তু কাজ করে। তাহলে এই ফ্যাটের যখন আমার ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশানই হচ্ছে, আমার এনজাইম কাজ করছে লাইপেজ। ঠিক তেমনভাবেই আবার যখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে আমি যুক্ত করে ফ্যাট সংশ্লেষ করতে চাইবো তখনও কিন্তু এই লাইপেজ উৎসেচকটা কাজ করবে। তাহলে এই দু ধরনের বিক্রিয়াই সাহায্য করছে, তাই একে আমরা কিন্তু এই ধর্মটাকে ওর উভমুখিতা বলছি। নেক্সট প্রপার্টিটা দেখো অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার মানে পরম তাপমাত্রা। প্রত্যেকটা উৎসেচক কিন্তু একটা পার্টিকুলার তাপমাত্রা, যদি আমরা রেঞ্জটা বলি তাহলে 30 to 35 বা 30 to 40 বলতে পারি, এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রত্যেকটা উৎসেচক খুব ভালো কাজ করে। এবার স্পেসিফিক আছে ওদের কিছু টেম্পারেচারে, যে টেম্পারেচারে ওরা কিন্তু ওদের 100% অ্যাক্টিভিটি শো করতে পারে, সেটাকে আমরা বলছি অপটিমাম টেম্পারেচার। এবার যদি এই টেম্পারেচারটা 40 ডিগ্রির থেকেও বা 50 ডিগ্রির থেকেও বেশি হয়ে যায়, যেহেতু এনজাইম হচ্ছে প্রোটিন, তাহলে কিন্তু এনজাইমের স্ট্রাকচারটা ভেঙে যাবে, অর্থাৎ ডিনেচার করে যাবে, যাকে আমরা ডিন্যাচুরেশন বলছি। মোটামুটি ধরে রাখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস টেম্পারেচার রাইজ করলে খুব ভালো এরা কিন্তু কাজ করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে। আর যে কোনো এনজাইম যদি তার ডিনেচার করে যায়, ডিনেচুরেশন ঘটে, তাহলে কিন্তু ওর কার্যক্ষমতাটাও কিন্তু হ্রাস পায় বা ওর কার্যশক্তিও হারায়। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট রয়েছে হচ্ছে অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচটাও সিমিলারলি যে একটা পার্টিকুলার পিএইচে, অর্থাৎ অম্ল ক্ষার এই দুটোরই ভারসাম্য বজায় থাকবে, এরকম পার্টিকুলার পিএইচে কিন্তু এক একটা এনজাইম কাজ করে। যেমন আমরা জানি কি বলতো, প্রোটিন পরিপাক করার জন্য পেপসিন আছে আমাদের কাছে, আবার প্রোটিন পরিপাক করার জন্য ট্রিপসিনও তো আছে আমাদের কাছে। তাহলে কখন কোনটা আসবে? যদি আমার আম্লিক মাধ্যম হয় তাহলে কিন্তু পেপসিন কাজ করবে, অর্থাৎ মোটামুটি ধরে রাখো পেপসিন কাজ করে পিএইচ যখন 2 অ্যারাউন্ড এরকম। আর ট্রিপসিন কখন কাজ করবে? যখন ক্ষারীয় মাধ্যম থাকে তখন কিন্তু ট্রিপসিন কাজ করে। ট্রিপসিনের ক্ষেত্রে পিএইচটা 8.3 মতো থাকে,
তাই ক্ষারীয় মাধ্যমে ট্রিপসিন কাজ করে। তাহলে যে পার্টিকুলার পিএইচে একটা এনজাইম হাইয়েস্ট অ্যাক্টিভিটি শো করছে, অর্থাৎ 100% অ্যাক্টিভিটি শো করছে, তাকে কিন্তু আমরা অপটিমাম পিএইচ বলছি। লাস্ট পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্ট রয়েছে Q10 ভ্যালু, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। Q10 ভ্যালু এমসিকিউ বা এসএকিউ যেটাই বলো, ভীষণ ইম্পর্টেন্ট। Q10 ভ্যালু মানে হচ্ছে যদি আমরা 10 ডিগ্রি টেম্পারেচার রাইজ করি তাহলে একটা এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু 2 to 3 টাইমস বৃদ্ধি পায়। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু একটা এনজাইমের অ্যাক্টিভিটি প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, ডাবল হয়ে যায় বা ট্রিপল হয়ে যায়। এটা কি আমরা Q10 ভ্যালু বলছি। তাহলে এই এনজাইমের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু বা প্রপার্টিজের মধ্যে আমি আবারও বলছি অনেক রকম প্রপার্টি আছে, যেমন দ্রব্যতা বা সলিবিলিটির একটা পয়েন্ট তোমরা পাবে, যে এনজাইম কিসে কিসে সলিবল, আরও অনেক পয়েন্ট পাবে। কিন্তু এই 5টা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট: সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি, রিভার্সিবিলিটি বা উভমুখিতা, অপটিমাম টেম্পারেচার বা পরম তাপমাত্রা, অপটিমাম পিএইচ বা পরম পিএইচ, অ্যান্ড Q10 ভ্যালু। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যে এর যে অ্যাক্টিভিটি বা মেকানিজম কী করে হচ্ছে, এনজাইমের মেকানিজম বা অ্যাক্টিভিটি, তার জন্য দুটো হাইপোথিসিস আছে। নেক্সট ক্লাসে তোমাদের সেই হাইপোথিসিস নিয়ে কিন্তু ডিসকাস করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।